হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। আমি তোমাদের শিব স্যার। আজকে আমরা কাইনামেটিক্স এর মোশন ইন 2D একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস শুরু করছি। আজকে যে টপিকটা শুরু করছি তার নাম প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন ভীষণ ভীষণ ইন্টারেস্টিং টপিক। আস্তে আস্তে আমার সাথে সাথে বুঝতে থাকো। আমরা কিছু কোয়েশ্চেনও সলভ করব। ওকে, কিছু ভালো কোয়েশ্চেনও সলভ করব, ভালো ভালো এক্সামে আসা কোয়েশ্চেনগুলো দেখতে থাকো এবং আস্তে আস্তে শিখতে থাকো। দেখবে এই টপিকটা ভেরি ইজি মনে হবে। ওকে ওকে, তাহলে শুরু করা যাক। চলো, প্রজেক্টাইল মোশন যখনই কথাটা আমাদের সামনে আসে তখন আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমাদের সামনে আসে যে স্যার এই মোশনটা আসলে কি কি জিনিস, কোনটাকে আমরা বলবো প্রজেক্টাইল মোশন। তো আমরা একটু দেখে নিই প্রজেক্টাইল মোশন কাকে বলবো। চলো আমরা আগে দেখি হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন। ওকে, ধরে নাও আমি দুটো অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। ওকে, আমি একটা পার্টিকেলকে যদি এক্স অ্যাক্সিসের সাথে কিছু অ্যাঙ্গেল করে কিছু ভেলোসিটি ইউ ভেলোসিটি ভেক্টর দিয়ে থ্রো করলাম, তাহলে পাথরটা কেমন কেমন ভাবে মুভ করবে? এইভাবে মুভ করবে। আচ্ছা, শুরুতেই বলে রাখি এই টপিকটা যখন আমরা ডিসকাস করছি তখন আমরা এয়ার রেজিস্ট্যান্সকে ধরবো না, অর্থাৎ আমরা এখানে মনে করে নেব যে দেয়ার ইজ নো এয়ার রেজিস্ট্যান্স। ওকে, আর কোন ফোর্স কাজ করছে? অনলি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। ওকে, আমরা একটা পাথরকে তাহলে ছুড়ে দিলাম, এবার ছুড়ে দিলে দেখা যাচ্ছে পাথরটা এইভাবে মুভ করছে। এই যে মোশনটা, এই মোশনটাকে আমরা বলবো প্রজেক্টাইল মোশন। বোঝা গেল? এখন দ্বিতীয় প্রশ্ন আসছে, স্যার বুঝলাম এটা প্রজেক্টাইল মোশন, ওকে ওকে, বাট একটা কোয়েশ্চেন আসছে, আমি যদি পাথরটাকে ঢিল দিলাম যখন, তাহলে পাথরটা এইভাবে মুভ করলো না কেন? এইভাবে উঠে এইভাবে মুভ করতে পারতো, তাই না? এরকম করলো না কেন? এরকমই হলো কেন? তাহলে বুঝে নাও আস্তে আস্তে। দেখো কেন এরকম করলো। আমি যে গল্পটা বলছি শুরুতেই বলেছিলাম যে এখানে অনলি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, এটাই আমরা অ্যাজাম্পশন নিয়ে নেব। দেয়ার ইজ নো এয়ার রেজিস্ট্যান্স, মানে এয়ারের ফ্রিকশনের জন্য যে রেজিস্টিভ একটা ফোর্স আসবে সেই ফোর্সটা এখানে নেগলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, শুধু যদি গ্র্যাভিটি কাজ করে, আমি বলছি এই পুরো যে পাথটা, এই পুরো পাথটার ইচ অ্যান্ড এভরি পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। ওকে, আমরা আমাদের বোঝার সুবিধার জন্য কয়েকটা পয়েন্ট দিয়ে আমি তোমাদের ফিল করানোর চেষ্টা করি ফার্স্ট, যে এইটা এরকম পাথই কেন নিচ্ছে। ওকে, দেখো আমি ইনিশিয়ালি যখন ইউ ভেলোসিটি দিয়ে এটাকে থ্রো করলাম বাই মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ এক্স অ্যাক্সিস, ওকে, তখন গ্র্যাভিটি কোন দিকে টানছে? অবশ্যই এদিকে। মানে যেই প্লেনটার রেসপেক্টে আমি প্রজেক্টাইল মোশন বানাতে যাচ্ছি তার সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করছে। এম আই রাইট? আর যখনই গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে তখন ভেলোসিটি কি আর এরকম থাকতে পারবে? কারণ অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল অফ মোশন, যদি কোনো পার্টিকেলের ওপর এক্সটার্নাল ফোর্স কাজ করে তাহলে তার ভেলোসিটি তো আর সেম থাকবে না, তাই না? যদি ভেলোসিটি সেম না থাকে তাহলে আমি এটা বলতে পারি ওর ভেলোসিটি ডাইরেকশন সামথিং লাইক দিস, এরকম হয়ে যাবে। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স তো তখনও কাজ করা বন্ধ করেনি, আমরা আর একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে নিচ্ছি, তখনও গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? এদিকে, মানে এক্স অ্যাক্সিসের সাথে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করছে। এবার ধরে নাও ডাইরেকশনটা এরকম হয়ে গেল, এবার গ্র্যাভিটেশনাল ফোর্স তখনও কাজ করে যাচ্ছে, তখন দেখা গেল ডাইরেকশনটা এরকম হয়ে গেল, গ্র্যাভিটেশনাল ফোর্স তখনও কাজ করে যাচ্ছে, লাস্ট দেখা গেল গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আলটিমেটলি পাথটা কেমন নিচ্ছে এরকম। ফার্স্ট অফ অল কোশ্চেন আসতে পারে স্যার এরকম স্ট্রেট লাইন কেন আসলো? আমি প্রথমেই বলেছি যে আমি ইনফাইনাইট পয়েন্টে এই ঘটনা ঘটছে, আমি কয়েকটা পয়েন্ট নিয়ে বললাম, ওই জন্য এক্স্যাক্ট একদম স্মুথ এরকম পাথ আসলো না, স্ট্রেট লাইনের মতো আসলো, কিন্তু আশা করি আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি যে গল্পটা অ্যাকচুয়ালি হয় কিসের জন্য। তার মানে অ্যাকচুয়ালি এখানে জি লিখলাম কেন? বিকজ দিস ইজ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন কেন আসছে? ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মানে আমি বলতে পারি যে এই পুরো মোশনটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি হলো। যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকতো তাহলে এর পাথ চেঞ্জ হতো না, মানে ডাইরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ হতো না, তাহলে পাথটা এরকম হতো না, তাই না? তাহলে আমি বলতে পারি কোনো পার্টিকেলকে হরিজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে যদি আমি থ্রো করি উইথ সাম ভেলোসিটি,
তাহলে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটেশনাল ফোর্স এটা এরকম একটা পাথ নেবে, কার্ভড পাথ নেবে, তাই না? এরকম একটা কার্ভড পাথ নিচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি। যদি গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকতো তাহলে এরকম কার্ভড পাথ নিতই না। এই যে পুরো ঘটনাটা, এই যে পুরো মোশনটা, এটাকেই আমরা বলে থাকি প্রজেক্টাইল মোশন। বোঝা গেল? আচ্ছা, এবার সেকেন্ড যে কোশ্চেনটা আসছে, বুঝলাম স্যার প্রজেক্টাইল মোশন কিভাবে হয়, ওকে, প্রজেক্টাইল মোশন কার্ভড পাথ হয়, বুঝলাম, তাই না? এবার যে প্রশ্নটা আসছে যে এই মোশনটা তাহলে ওয়ান ডাইমেনশনাল মোশন না টু ডাইমেনশনাল মোশন না থ্রি ডাইমেনশনাল মোশন, তাহলে একটু দেখে নি। দেখো, এই পুরো পাথটার যে কোনো পয়েন্ট নাও, ধরে নাও আমি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে নিলাম, এটাকে যদি কমপ্লিটলি এক্সপ্রেস করতে হয় তাহলে দেখো আমাদের দুটো ফ্রেম অফ রেফারেন্সের দরকার হচ্ছে, একটা এক্স একটা ওয়াই। আর মনে রাখবে, যখনই কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে এক্সপ্রেস করার জন্য দুটো ফ্রেম অফ রেফারেন্সের দরকার হয় তখন সেটা আমরা বলে থাকি ইট ইজ টু ডাইমেনশনাল। সেরকমই যদি এই ভেলোসিটিটারও কোনো একটা পয়েন্টের ভেলোসিটিকে কমপ্লিটলি এক্সপ্রেস করতে হয় আমাদের দুটো ফ্রেম অফ রেফারেন্সের দরকার হবে, একটা এক্স একটা ওয়াই। তার মানে পুরো মোশনটা, পুরো ভেলোসিটিটা যা যা হচ্ছে সবগুলোকে এখানে কি বলে দেবো? টু ডাইমেনশনাল। তার মানে বুঝতে পারছি প্রজেক্টাইল মোশন একটা টু ডাইমেনশনাল মোশন। ইজ ইট ক্লিয়ার? তাহলে আশা করি এতক্ষণ আমরা এটা বুঝতে পারলাম যে পাথটা এরকম হচ্ছে কেন, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, আর প্রজেক্টাইল মোশন একটা টু ডি মোশন। আর আশা করি বেসিক যে আমাদের ধারণাটা প্রজেক্টাইল মোশনে সেটা আমরা নিতে পারলাম। এবার যখনই বলছি ইউ ভেক্টর ইজ আ টু ডি ভেক্টর বিকজ এটা টু ডি মোশন, তাহলে ইউ ভেক্টরটা কি হয়ে যাবে? টু ডি ভেক্টর। তখনই আমি বলতে পারি এর দুটো আমরা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট পাবো। স্যার কেন পাবো? কারণ দেখো, যখন আমরা কোনো মোশনকে ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব করি, কারণ কাইনেমেটিক্স, ওকে, কাইনকে মিন্স মোশনকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করবো ইন দিস চ্যাপ্টার। তাহলে যখনই কোনো মোশনকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করতে যাই তখন সেটাকে যেন আমাদের ক্যালকুলেশন, আমাদের হিসেবের জন্য সুবিধা হয়, তখন তার জন্য আমরা টু ডি যখনই পাই, টু ডি বা থ্রি ডি যাই পাই না কেন, টু ডি ভেক্টর বা থ্রি ডি ভেক্টর যাই পাই সেটাকে আমরা রিজলভ করে নিয়ে ওয়ান ডিতে ডিভাইড করে নিই, ওয়ান ডিতে ভেঙে নিই, যাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়, হিসাবে সুবিধা হয়। ইজ ইট ক্লিয়ার? কারণ আমরা মোশনকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করবো এখানে। এখানে কিন্তু আমরা কখনোই মোশনের কারণ নিয়ে এক্সপ্লেন করব না, আমরা মোশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আর মোশনের কজ নিয়ে যেখানে ডিসকাস করি সেই পার্টটাকে আমরা বলি ডাইনামিক্স, কিন্তু আমরা করছি কাইনেমেটিক্স, মানে এখানে শুধু ম্যাথমেটিক্যালি আমরা মোশনকে এক্সপ্লেন করব। তাহলে যখনই বলছি ইউ টু ডাইমেনশনাল মোশন, তাহলে দুটো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট মানে দুটো কম্পোনেন্ট পাবো, মানে এই ভেক্টরটাকে এবার আমাকে রিজলভ করতে হবে। যখনই রিজলভ করব দেখো আমি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস একটা কম্পোনেন্ট পাবো যেটাকে আমি বলতে পারি ইউ এক্স আই ক্যাপ, যেটার ভ্যালু যদি বলো মড অফ ইউ এক্স আই ক্যাপ, সেটা কত হবে? ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা। আশা করি এইটুকু আমরা জানি। আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস আমরা পাবো ইউ ওয়াই জে ক্যাপ, যেটার মড যদি নিই তাহলে সেটা কত হবে? ইউ ওয়াই, যেটার ভ্যালু কত দাঁড়ায়? ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থিটা। এম আই রাইট? দেয়ারফোর আমরা এটা লিখতে পারি ইউ ভেক্টর ইকুয়াল টু ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ। এটার মানে ইউ ভেক্টরটা একটা টু ডাইমেনশনাল ভেক্টর যার দুটো কম্পোনেন্ট অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, যার ভ্যালু ইউ এক্স, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস যার ভ্যালু ইউ ওয়াই। ক্লিয়ার? আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি, তাই তো? ওকে, তাহলে প্রজেক্টাইল মোশনের বেসিক আইডিয়াটুকু আশা করি আমরা বুঝতে পেরেছি, মানে কনসেপ্টটা আমাদের মোটামুটি একটা হলো যে হোয়াট ইজ প্রজেক্টাইল মোশন, যে এটা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি হয়, একটা কার্ভ পাথ হয়, আর এটা টু ডাইমেনশনাল মোশন, সব বুঝলাম। ওকে, নাও যখন আমি বলছি এটা কার্ভ পাথ হয়, তাহলে কার্ভ পাথ কি কি হতে পারে? সেমি সার্কেল হতে পারে, প্যারাবোলা হতে পারে। স্যার তাহলে কোনটা? তাহলে সেটা একটু দেখে নি, মানে এর পাথটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করি যে কি ধরনের শেপ অ্যাকচুয়ালি নেওয়া উচিত ম্যাথমেটিক্যালি, সেটা দেখি চল। ফার্স্ট অফ অল, পাথ অফ দ্য প্রজেক্টাইল মোশনের আর একটা নাম আছে যেটাকে বলা হয় ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল। ওকে, তাহলে এই পুরো পাথটাকে আমরা কি বলবো? ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল। আমি লিখে দিচ্ছি ট্র্যাজেক্টরি অফ আ প্রজেক্টাইল। ওকে, এটা কি? পাথ অফ দ্য, আমি লিখে রাখছি পাথ অফ দ্য প্রজেক্টাইল, সেটাকেই আমরা ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল বলছি। তাহলে এর ম্যাথমেটিক্যাল নেচার কি সেটা আমরা দেখি। ওকে, এটা আমি আগে কি ধরনের নেচার সেটা বলিনি, তারপরে ম্যাথমেটিক্যালি সেটা আমি প্রুফ করছি। এর যে নেচারটা হয়, নেচার অফ দ্য ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক।
প্যারাবোলা হয়, এই পাথটা প্যারাবোলা হয়। স্যার কি করে বললেন এটা প্যারাবোলা হয়? চলো ম্যাথমেটিক্যালি দেখি এটা কি করে প্যারাবোলা হচ্ছে। তো শুরুতেই আমাদের একটু ম্যাথসের একটা ইনফরমেশন দরকার। মনে রাখবে, ইফ y ইজ ফাংশন অফ x, এটার মানে স্যার, মানে ধরে নাও আমি একটা র্যান্ডম পয়েন্ট ধরে নিলাম যে পার্টিকেলটা ছোড়ার পর কিছুক্ষণ পর আফটার টাইম টি এখানে গিয়ে পৌঁছলো। তার মানে এটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস কিছুটা পাথ গেছে x, আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস কিছুটা পাথ গেছে কতটা y। কথাটার মানে বোঝা গেল? যখন আমি এটাকে এইভাবে ছুটছি তখন এর দেখো ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যাই বলো তুমি দুটো অ্যাক্সিসে হচ্ছে, কারণ এটা 2 ডাইমেনশনাল মোশন, অর্থাৎ এরকম করে হচ্ছে এই এই, মানে এইদিকে একটা মোশন হচ্ছে আর একটা মোশন উপরে উঠছে দেন নিচে নামছে। এম আই রাইট? তাহলে ধরে নাও কোনো একটা টি টাইমে, আফটার টি টাইম পাথটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এক্স ডিসপ্লেসমেন্ট গিয়েছে, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস ওয়াই ডিসপ্লেসমেন্ট গিয়েছে। তাহলে এবার ব্যাপারটা বোঝো, যখন আমি এক্স চেঞ্জ করবো আস্তে আস্তে ওয়াইও চেঞ্জ হতে থাকবে, এক্স চেঞ্জ করবো ওয়াই চেঞ্জ হতে থাকবে, তারপর আবার এক্স চেঞ্জ করবো আবার ওয়াই আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। তার মানে দেখতে পাচ্ছি ওয়াই ইজ ফাংশন অফ এক্স, এক্স চেঞ্জ হলে ওয়াইও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকম কন্ডিশনে যদি ওয়াই আর এক্স যখন একজন আর একজনের উপর নির্ভরশীল দেখতে পাচ্ছি, মানে ওয়াই ফাংশন অফ এক্স, সেটা যদি কোয়াড্রেটিক ফাংশন হয়, কথাটার মানে ইকুয়েশনটা যদি এরকম হয়, সে px minus qx square where p and q are constants, যদি এরকম কোনো ইকুয়েশন আমরা পাই ইন দ্য প্রজেক্টাইল মোশন, সেখানেও যদি এক্স আর ওয়াই এর এরকম কোনো রিলেশন পাই আমরা, তাহলে বলে দেব যে পাথটা প্যারাবোলিক, কারণ এই ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা। এটা মনে রাখবে, এই ইকুয়েশনটা ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, বোঝা গেল এইটুকু? ক্লিয়ার যে এটা ইকুয়েশন অফ প্যারাবোলার মতো হতে হবে, যদি হয় তাহলে তখন আমরা মানবো যে ইয়েস এর পাথটা, এর ট্রাজেক্টরিটা প্যারাবোলিক ইন নেচার। চলো দেখা যাক এরকম হয় কিনা। ওকে, তাহলে এর মোশনটা দুটো অ্যাক্সিসে হচ্ছে, একটা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, তাই তো? এবার দেখো অ্যালং দ্য এক্স অ্যাক্সিস আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস নিশ্চয়ই ইনিশিয়াল দুটো ভেলোসিটি থাকবে, কারণ ইউ তো আর নেই, ইউটাকে তো আমরা রিজলভ করে নিয়েছি, 2D ছিল 1D তে কনভার্ট করে নিয়েছি। তাহলে ইউ এর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস একটা ভেলোসিটি আছে, সেটা কত? ইউ কস থিটা। আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস একটা ভেলোসিটি আছে, সেটা কত? ইউ সাইন থিটা। শুধু ম্যাগনিটিউডটা নিয়ে আমি বলছি। এবার দেখো জি কোন দিকে কাজ করছে, জি অলওয়েজ নিচের দিকে কাজ করছে, আর যেহেতু নিচের দিকে কাজ করছে ডাইরেকশন ডাউনওয়ার্ড, তাই আমি বলতে পারি জি কে নেগেটিভ সাইন দিয়ে ডিনোট করব। ওকে, কারণ কাইনেমেটিক্স এর স্ট্রেট লাইন মানে মোশন ইন স্ট্রেট লাইন যখন ছিল, 1D মোশন ছিল, তখন আশা করি আমরা এটা শিখেছি যে ডাউনওয়ার্ড ডাইরেকশন হলে সেটাকে আমরা নেগেটিভ জি নিই, সাইন কনভেনশনে আমরা শিখেছিলাম। এবার খুব ভালো করে দেখো, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস কোনো ফোর্স কাজ করছে, কারণ দেয়ার ইজ অনলি গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস কাজ করছে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাই না? কারণ এই দিকটাকে পজিটিভ ধরে নিয়েছি, তাই এটাকে মাইনাস জি ধরলাম, নেগেটিভ ধরলাম, ডাউনওয়ার্ড ডাইরেকশনকে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে এই একটাই ফোর্স কাজ করছে, যেহেতু অ্যালং দ্য এক্স অ্যাক্সিস দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স, তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল অফ মোশন যদি এক্সটার্নাল ফোর্স নাই থাকে তাহলে এই ভেলোসিটির কোনো চেঞ্জ হবে? তার মানে ইউ কস থিটাটা কি হবে? অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ভেরি গুড। বাট ইউ সাইন থিটা কি সেম থাকবে? না, কারণ অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস একটা নেগেটিভ অ্যাক্সিলারেশন কাজ করছে, তাই না? অ্যাজ এ রেজাল্ট দেখা যাচ্ছে এই পয়েন্টে যদি আমি ধরে নিই ভেলোসিটি চেঞ্জ হয়ে ভি হলো, তাহলে ভি এর যেটা এক্স কম্পোনেন্ট মানে ভি এক্স, সেটা কত হবে? সেটা ইউ কস থিটাই থাকবে, বিকজ ভি এক্সটা চেঞ্জ হবে না, বাট ভি ওয়াই আলাদা কিছু হয়ে যাবে, তখন অন্য কিছু হবে। সেটা কি হবে আস্তে আস্তে আমরা আরো যখন ডিসকাশনের ডেপথে যাব তখন শিখবো। আপাতত আমরা ইন্ট্রোডাকশন অফ প্রজেক্টাইল মোশনে আছি, তাই এইটুকুর মধ্যে স্টিক করছি। ওকে, তাহলে এবার আমায় একটা কথা বলো, যখনই আমি এটা বুঝে গেলাম তাহলে একটা জিনিস বুঝতে পারছি, এক্স ডিসপ্লেসমেন্টের জন্য অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, শুধু এক্স না, যে কোনো ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সিবল কে? ইউ কস থিটা। আর অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস, শুধু ওয়াই নয়, অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস যে কোনো ডিসপ্লেসমেন্টের জন্য রেসপন্সিবল কে? ইউ সাইন থিটা। ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা হবে। তাহলে যেহেতু দুটো দুটো আলাদা আলাদা অ্যাক্সিস, আমরাও কি করছি, দুটো আলাদা আলাদা ডিভিশন এটার করে নিচ্ছি, একটা এক্স একটা ওয়াই, দুটো অ্যাক্সিসে আলাদা আলাদা আমরা হিসেব করব, ক্যালকুলেট করব, আর ম্যাথমেটিক্যালি দেখবো এটার মোশনের, এই মোশনটার ইকুয়েশন এরকম আসছে কিনা। তাহলে আমি ধরে নিচ্ছি এইখানে যখন পয়েন্টটা গেছে তখন টাইম কত লেগেছে সেটা ধরে নিচ্ছি টি।
ওকে, আর যেহেতু অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ইউনিফর্ম স্পিড নিয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি এস এক্স মানে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স এখানে বলতে পারো অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ওকে, নাও এস এক্স কত, এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে ইন টি টাইমে, যদি আমি টাইমের ভ্যালু টি বসাচ্ছি তাহলে এস এক্স কত হবে, নিশ্চয়ই এক্সই হবে। তাহলে এক্স ইকুয়াল টু ইউ এক্স কত, ইউ কস থিটা ইনটু টি। তাহলে এখান থেকে আমি যদি বলি টি ইকুয়াল টু কত, এক্স অপন ইউ কস থিটা। ক্লিয়ার? আশা করি এটুকু বুঝতে পেরেছি। এবার দেখো যে টাইমে ও এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে, ওর পার্টিকেলটা যে টাইমে এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে ঠিক সেই টাইমে ওয়াই ডিসপ্লেসমেন্টও তো হয়েছে, কারণ দুটো ঘটনা তো সাইমালটেনিয়াসলি হচ্ছে, একই সাথে হচ্ছে, তাই না? কারণ যখন ও এদিকে যাচ্ছে তখনই ও ওয়াই ওপরে উঠছে, দুটো আলাদা আলাদা তো নিশ্চয়ই হচ্ছে না। এইবার গল্পটা যেটা হচ্ছে, যেটা ওপরের দিকে যখন উঠছে তখন আমি বলতে পারি এস ওয়াই ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। দেখো টাইমটা সেমই থাকবে কারণ একই টাইমে দুটো ঘটনাই হচ্ছে, তাই তো? এবার এই ইকুয়েশনটা কেন নিলাম, কারণ এই ভেলোসিটিটা এই স্পিডটা ইউনিফর্ম না। তাহলে আমি বলতে পারি এস ওয়াই মানে কি ওয়াই, ইউ ওয়াই মানে কত, ইউ সাইন থিটা, টি মানে কি, টি এর ভ্যালু অলরেডি বের করে নিয়েছি আমরা, এক্স অপন ইউ কস থিটা, এটা হচ্ছে টি এর ভ্যালু আমাদের, তাই তো? টি এর ভ্যালুটা এখানে পুট করি, এক্স অপন ইউ কস থিটা প্লাস হাফ এ ওয়াই এর জায়গায় কি লিখবো আমরা, মাইনাস জি, টি স্কোয়ারের জায়গায় লিখবো এক্স স্কোয়ার আপন ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। বলো এটুকুতে কোনো সমস্যা? যদি সমস্যা না থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি y ইকুয়াল টু ইউ ইউ কেটে গেল, তাহলে এক্স থেকে গেল সাইন থিটা আপন কস থিটা মানে ট্যান থিটা, মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস জি এক্স স্কোয়ার আপন টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এম আই রাইট? আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে তো বুঝে গেলাম, দেখো y ইজ ফাংশন অফ x, দেখো x চেঞ্জ হলে y চেঞ্জ হবে। নাও এই রিলেশনটা কেমন, এরকম ইকুয়েশনের সাথে কি এটা ম্যাচ করছে একটু দেখি। দেখো থিটা তো চেঞ্জ হচ্ছে না, ইনিশিয়াল যেটা থিটা সেটা তো আর চেঞ্জ হচ্ছে না, মানে যেই অ্যাঙ্গেল করে তুমি প্রজেক্ট করেছো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন। যেই অ্যাঙ্গেলে ইনিশিয়ালি তুমি উইথ দ্য ভার্টিক্যাল লাইন তুমি যে অ্যাঙ্গেল করে এটাকে প্রজেক্ট করেছো মানে ছুড়েছো, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যেটা ইনিশিয়ালি থাকে সেটা আর তো পরে তুমি চেঞ্জ করতে পারবে না, অলরেডি ছুড়ে দিয়েছো। তাহলে ট্যান থিটাটাও কি হয়ে যাবে, কনস্ট্যান্ট, যেটা পি ইন্টু এক্স মাইনাস, এবার দেখো এখানে কনস্ট্যান্ট কোনটা, এখানে এই পুরোটাকে দেখো জি কনস্ট্যান্ট, ইউ ইনিশিয়ালি যেটা যেটা যেই ভেলোসিটি দিয়ে ছুড়েছো ইনিশিয়ালি সেটা তো আর তুমি চেঞ্জ করতে পারছো না, সেটা দিয়ে ছুড়ে দিয়েছো, ইউ অলওয়েজ ইউ থাকবে, আফটার সাম টাইম সেটা ভি হবে, কিন্তু তখনও তুমি ইনিশিয়াল ভেলোসিটি কি বলবে, ইউই বলবে। ভি যখন হয়ে গেল তখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তোমার ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল, তুমি ইউই বলবে, আলাদা কিছু তো বলবে না, তাহলে ইউটাও কি কনস্ট্যান্ট হয়ে গেল, আর থিটাটা তো কনস্ট্যান্ট, মানে কস স্কয়ার থিটাটাও কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে এই পুরো পোর্শনটা কি হয়ে গেল, আর একটা কনস্ট্যান্ট হয়ে গেল যেটা কিউ ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এই ফর্ম আসছে কিনা, ওয়াই ইকুয়াল টু পি এক্স মাইনাস কিউ এক্স স্কোয়ার, সেই ফর্মে আমরা পাচ্ছি কিনা রিলেশনটা, ইকুয়েশনটা সেরকম আসছে কিনা। আর যেহেতু এরকম ইকুয়েশন আসছে যেটা স্যাটিসফাই করে কাকে, প্যারাবোলার ইকুয়েশনকে, তাহলে আমরা বলতে পারি ট্রাজেক্টরি অফ প্রজেক্টাইল মোশন ইজ প্যারাবোলিক ইন নেচার। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল তাহলে? প্রজেক্টাইল মোশনের সাথে আমাদের পরিচয় পর্বটা যদি কমপ্লিট হয়ে থাকে, অর্থাৎ প্রজেক্টাইল মোশনকে যদি আমরা ফিল করে ফেলি, যদি আমরা ম্যাথমেটিক্যালি এন্ড কনসেপচুয়ালি প্রজেক্টাইলটাকে বুঝে ফেলি যে কি জিনিস প্রজেক্টাইল মোশন, সেটা প্যারাবোলিক নেচারের হয় কেন, গ্র্যাভিটেশনাল ফোর্সের ইনফ্লুয়েন্সে হচ্ছে কি করে, টু ডাইমেনশনাল মোশন ব্যাপারটা কি জিনিস, আশা করি এগুলো পুরোটা আমরা বুঝতে পেরেছি। যদি বুঝে থাকি তাহলে চলো একটা কোয়েশ্চেন আমরা চেষ্টা করে দেখি। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, আ প্রজেক্টাইল ইজ গিভেন অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ i cap plus 2 j cap. The Cartesian equation of its path is take g equal to 10 meter per second square. বলে এই চারটে অপশন দিয়ে দিয়েছে। অর্থাৎ কথাটার মানে এটাই যে বলছে y আর x এর মধ্যে রিলেশন যদি হয় একটা প্রজেক্টাইল মোশন যেটার ইনিশিয়াল ভেলোসিটি i cap plus 2 j cap, তাহলে তার y আর x এর মধ্যে রিলেশন এগুলোর মধ্যে কোনটা হবে। ওকে, ভিডিওটা পজ করে কিছুক্ষণ তোমরা চেষ্টা করো। ওকে, আমি 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 চাই তোমরা আগে চেষ্টা করো, তোমরা দেখো এটা পারছো কিনা। যদি পুরো কনসেপ্টটা বুঝে থাকো তাহলে আশা করি এটা পারবে, একটু চেষ্টা করো, না পারলেও ভয় নেই, আমি তো আছি।
একটু প্লিজ পজ করো, করে এটা চেষ্টা করো। ওকে, আশা করি অনেকেই এটা পেরেছো। এবারে আমি একটু চেষ্টা করে দেখি আমি পারি কিনা। দেখো কি বলছে, যে একটা প্রজেক্টাইল যেটার ইনিশিয়াল ভেলোসিটি কত, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। কথাটার মানে কি, ধরে নাও একটা প্রজেক্টাইল মোশন হচ্ছে, মানে একটা পার্টিকেলকে আমি উইথ এক্স অ্যাক্সিস থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটি ভেক্টর দিয়ে থ্রো করেছি, তাহলে প্রজেক্টাইল মোশন এরকম হবে, এটা প্রজেক্টাইল মোশন হবে, তাই তো? আর আমরা অলরেডি এটা শিখে এসেছি, ইউ ভেক্টর ইকুয়াল টু ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ। ওকে, এবার কোশ্চেনে কি গিভেন আছে, এই ইউ ভেক্টরটার ভ্যালু গিভেন আছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। তার মানে কোশ্চেনে কি গিভেন আছে, ইউ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এখানে কত আছে 1, তার মানে ইউ এক্স এর ভ্যালু ম্যাগনিটিউড কত আসছে 1, আর ইউ ওয়াই এর ম্যাগনিটিউড কত আসছে 2। তাহলে আমি এটা বলতে পারি ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা ইকুয়াল টু 1 অ্যান্ড ইউ ওয়াই মানে কত, ইউ সাইন থিটা ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি ইউ ওয়াই বাই ইউ এক্স ইকুয়াল টু ইউ সাইন থিটা বাই ইউ কস থিটা ইকুয়াল টু 2/1। ইউ ইউ কেটে গেল, তাহলে আমি এখান থেকে কি এটা কনক্লুশনে আসতে পারি, ইউ ওয়াই বাই ইউ এক্স ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু 2। তাহলে ট্যান থিটার ভ্যালু আমার কত দাঁড়ালো 2, আর ইউ কস থিটার ভ্যালু কত দাঁড়ালো 1। এটুকু বোঝা গেছে? যদি এইটুকু বুঝে থাকো, তাহলে এবার আমরা যেটা সেই একদম লাস্ট প্রুফটা করেছিলাম, যে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি অফ প্রজেক্টাইল, সেটা একটু দেখি কি শিখেছিলাম, y ইকুয়াল টু এক্স ইন্টু ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা, এটাকে একটু আলাদাভাবে লিখি দেখি, y ইকুয়াল টু এক্স, ট্যান থিটা যেমন আছে সেরকমই থাক, মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2, এই পুরোটাকে আমি কি লিখতে পারি ইউ কস থিটা তার হোল স্কোয়ার। নাও এবার আর কিছুই না, ভ্যালুগুলো পুট করতে হবে। জি এর ভ্যালু কত বলেছে 10, ট্যান থিটার ভ্যালু অলরেডি আমরা দেখে এসেছি কত 2, ইউ কস থিটার ভ্যালু কত 1। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো যদি পুট করি, তাহলে y ইকুয়ালস টু এক্স ইন্টু 2 মাইনাস 10 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, ইউ কস থিটা মানে কত 1 তার হোল স্কোয়ার। 2 10 যদি কেটে যায় তাহলে 2 5 10। তাহলে আলটিমেটলি যে ইকুয়েশনটা আমার কাছে এলো সেটা কি হলো, আমি এখানে লিখছি দেখো, y ইকুয়াল টু 2x মাইনাস 5x স্কোয়ার। তাহলে কোন অপশনটাকে আমরা কারেক্ট অপশন বলতে পারি, ইয়েস, অপশন বি ইজ কারেক্ট। তাহলে আশা করি প্রশ্নটা আমরা পেরে গেলাম, তাই তো? ওকে, আশা করি পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখেছো আর নোট ডাউন করে নিয়েছো। এবার মনে রাখবে, ফিজিক্সে কোনো কনসেপ্ট তুমি তখনই একমাত্র বলতে পারবে যে তুমি শিখেছো, যখন সেই কনসেপ্টটা কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা তুমি জানবে। এটা এবার কিভাবে শিখবো স্যার, এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, একটাই তার উপায়, সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস। তাই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আজকের যা যা টপিক নিয়ে আমরা ডিসকাস করলাম সেই টপিকের উপর কোয়েশ্চেন তুমি সেখানে পেয়ে যাবে, লিংকে ক্লিক করো, কোয়েশ্চেন ওখানে থাকবে, তোমরা মন দিয়ে প্র্যাকটিস করো, তবেই বলতে পারবে আজকে যা যা ডিসকাস হলো, যা যা কনসেপ্ট তোমরা জানলে সেটা শিখে গেছো। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সবার মধ্যে ছড়িয়ে দাও, যেন এরকম আরো নতুন নতুন অনেক কনসেপ্ট নিয়ে অতি সহজে আমরা তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। থ্যাংক ইউ।